সালমান আলী আঘাকে আউট করে মেহেদী হাসান মিরাজকে অনেক বড় অন্যায় করে ফেলেছেন। সালমান আলী আঘাকে আউট করে মিরাজ কি স্পিরিট অফ গেমটাকে লঙ্ঘন করেছেন? একেবারেই না। মেহেদী হাসান মিরাজ যে কাজটি করেছেন এবং সঠিক কাজটি করেছেন এবং মিরাজ তার উপস্থিত বুদ্ধির প্রমাণ দিয়েছেন। কিভাবে সেটা বলছি। প্রথমেই জেনে নিই যে ক্রিকেটীয় আইন আসলে কি বলে। ক্রিকেটীয় আইন বলছে একটি বল যখন মাঠের মধ্যে চলমান থাকে, সেই বলটি যখন বন্ধ হয়ে যায় না, প্লেয়াররা যখন খেলা থামিয়ে দেন না, তখন ক্রিকেট মাঠের যে নিয়মগুলো রয়েছে, ব্যাটসম্যান রান নেবে, ফিল্ডার থ্রো করবে বা রান আউট করার চেষ্টা করবে, সব কিছুই তখন কিন্তু বত থাকবে। অর্থাৎ ক্রিকেটের আইন অনুযায়ী যা যা প্রযোজ্য সব আইনই কিন্তু সেক্ষেত্রে মাঠে প্রযোজ্য থাকবে। কনটেক্সটটা আসলে কি, মাঠে আসলে কি ঘটেছিল? রিজওয়ান সোজা ব্যাটে একটি বল খেলেছিলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল বলটা সোজা হয়তো মিরাজকে ক্রস করে চলে যাবে, মিরাজ হয়তো বলটা শেষ অবধি ধরতে পারবেন এবং পাকিস্তান একটি আরামসে একটি রান কিন্তু আদায় করে নেবেন। কিন্তু হয়েছে তার উল্টোটো। বলটা সালমান আলী আঘার সোজা চলে এসেছিল, আঘা আসলে নিজেকে সরিয়ে নেওয়ার সময়টুকু পর্যন্ত পাননি। ঠিক পেছনেই মিরাজ ছিলেন। প্রথমে কিন্তু বলটা কিন্তু আঘাকে ক্রস করে মিরাজের পায়ে লেগেছিল। অনেকে হয়তো একটা মিসকনসেপশনে থাকতে পারেন যে আঘার ব্যাটে বলটা আঘাত করেছে, একদমই না। আপনারা যদি টিভি রিপ্লেতে খুব ভালো করে যিনি দেখেন তাহলে কিন্তু স্পষ্টই আপনারা দেখতে পাবেন যে বলটা মিরাজের পায়ে লেগেছিল। সেখান থেকে বলটা সালমান আলী আঘার দিকে যায় এবং আঘা বলটা কিন্তু তার পপিং ক্রিজে ফেরত আসার বদলে যেটা তার উচিত ছিল নিজেকে রান আউট থেকে বাঁচাতে, সেটি না করে তিনি হয়তো একরকম একটা চ্যারিটি করতে চেয়েছিলেন, মিরাজের কষ্টটা কমাতে চেয়ে কিন্তু তিনি বলটা হাত দিয়ে ধরতে চেয়ে মিরাজকে দিতে চেয়েছিলেন। সেক্ষেত্রে মিরাজ তার কিন্তু উপস্থিত বুদ্ধির প্রমাণ দিয়েছেন। তিনি সালমান আলী আঘা বলটা ধরার আগেই নিজেই বলটি হাতে ধরে কিন্তু স্ট্যাম্প ভেঙেছেন। সালমান আলী আঘা খুব স্বাভাবিকভাবেই একটা রিয়াকশন দিয়েছেন। তার ধারণা ছিল যে বলটা হয়তো স্টপ হয়ে গেছে, তিনি মিরাজকে বলটা এগিয়ে দিয়ে তিনি ভেতরে চলে যাবেন। কিন্তু ক্রিকেটীয় আইন বলছে সালমান আলী আঘা এই কাজটি চাইলেও করতে পারেন না। কেন করতে পারেন না? কারণ খেলা তখনও চলমান রয়েছে, বল তখনও কিন্তু ডেড হয়নি। অর্থাৎ বোলারের হাতেও বল যায়নি, কিংবা কিপারের হাতে বা ফিল্ডারের হাতে কারো হাতে কিন্তু বলটি যায়নি এবং ফিল্ডাররা কিন্তু ওই পার্টিকুলার বলটার জন্য খেলাটা বন্ধ করেননি। সেক্ষেত্রে এই বলটি কিন্তু ডেড বল হিসেবে গণ্য হবে না। বলটা যদি ডেড বল হিসেবে গণ্য হতো সেক্ষেত্রে কিন্তু সালমান আলী আঘাকে কিন্তু নট আউট ঘোষণা করতো আম্পায়ার। কিন্তু বলটি যেহেতু চলমান ছিল এবং তখন পর্যন্ত আম্পায়ার বা কোনো জায়গা থেকে কিন্তু কোনো সিগন্যাল আসে নাই যে এই পার্টিকুলার বলটার খেলা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে মিরাজ যে কাজটি করেছেন একদম সঠিক কাজটি করেছেন, যার কারণে কিন্তু থার্ড আম্পায়ার খুব বেশি সময় নেননি। কিংবা আম্পায়ার আমরা নর্মালি এসব ক্ষেত্রে কী দেখি, মানকাটের ক্ষেত্রে যখন কেউ আউট করতে চায় তখন কিন্তু দেখা যায় যে আম্পায়াররা দুই ক্যাপ্টেনের সাথে কথা বলেন বা যে ফিল্ডিং টিমের ক্যাপ্টেনের সাথে অন্ততপক্ষে কথা বলেন যে তিনি আসলে এটি আউট করতে চান কিনা। কারণ সেক্ষেত্রে হয়তো স্পিরিট অফ গেম, সো কল্ড স্পিরিট অফ গেম বলতে যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা সামনে চলে আসে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মাঠে আম্পায়ারও কিন্তু খুব বেশি এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেননি বা খুব বেশি ইন্টারেস্ট দেখাননি যে এটাকে তারা রিকনসিডার করতে চান কিনা সিদ্ধান্তটিকে। সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছুই ঘটেনি। সো এটা কিন্তু নিশ্চিতভাবেই সালমান আলী আঘা আউট ছিলেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে স্পিরিট অফ গেম বলতে যে ব্যাপারটা থাকে বা ক্রিকেটকে যে ভদ্রলোকের খেলা বলা হয় সেই ব্যাপারটা আসলে কতটুকু জাস্টিফাই হলো। এক্ষেত্রে বলা যায় যে আপনি যখন একটা ক্রিকেট ম্যাচে থাকবেন বা একটি খেলার মধ্যে থাকবেন তখন আসলে গেম অফ স্পিরিট বা আদার্স যে থিংগুলো আছে এই জিনিসগুলো একেবারেই গৌণ হয়ে যায়। যদি কোনো কিছু আইসিসির রুলে থাকে এবং সব কিছু যদি অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী হয়ে থাকে সেক্ষেত্রে স্পিরিট অফ গেমস অ্যান্ড আদার্স যেই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কিন্তু একেবারেই আপনি বলতে পারেন যে গণ্য করার মতো না, বা এটাকে আপনি চাইলেই বুলশিট এই শব্দটা আপনি ইউজ করতেই পারেন। আমরা দেখছিলাম যে খেলা চলাকালীন পাকিস্তানি যে ধারাভাষ্যকার রয়েছেন রমিজ রাজা, তিনি বারবার এই কথাটি মেনশন করছিলেন যে হ্যাঁ ক্রিকেটের আইন অনুযায়ী হয়তো সালমান আউট ছিলেন, কিন্তু ক্রিকেটীয় সৌন্দর্যের দিক থেকে বা স্পিরিট অফ গেম বলতে যে একটা টার্ম আছে সেটা ব্যাহত হয়েছে। এক্ষেত্রে তিনি কাঠগড়ায় কিন্তু মিরাজকেই দাঁড় করাচ্ছেন, সেটা তিনি করতেই পারেন। তিনি তার একটা প্লেয়ারকে তিনি ডিফেন্ড করতেই পারেন, যেহেতু তার দেশের একজন প্লেয়ার, সেটা তিনি করতেই পারেন। সেক্ষেত্রে পাকিস্তানের একটি কন্ট্রোভার্সির কথা মনে করিয়ে দিতে চাই। 2003 সালের মুলতান টেস্টে রশিদ লতিফ কিপিং করছিলেন, বাংলাদেশের অলক কাপালি ব্যাটিং করছিলেন এবং একটি বল তার ব্যাটে লেগে কিপারের কাছে যায় এবং তিনি ডাইভ দিয়ে বলটি ধরেছিলেন এবং তিনি ক্লেম করেছিলেন যে বলটি আউট হয়েছে এবং পরে টিভি রিপ্লেতে দেখা যায় তিনি আসলে বলটি ধরতেই পারেননি। তারা গ্লাভস ফসকে বলটি মাটিতে স্পর্শ করেছে এবং কয়েক সেকেন্ড বলটি মাটিতে ছিল। এরপর তিনি বলটি কিন্তু গ্লাভসে নিয়ে আপিল করেছিলেন। ওই সময় কিন্তু অলক কাপালিকে আউট দেওয়া হয়েছিল এবং পাকিস্তান কিন্তু সেই সময় কিন্তু টিভি রিপ্লে দেখেও কিন্তু অলক কাপালিকে ব্যাক করাননি। সো সেই দেশেরই যখন কমেন্টেটর বা সেই দেশের ক্রিকেটাররা যখন
স্পিরিট অফ গেমের কথা বলেন, ক্রিকেটের সৌন্দর্যের কথা বলেন, তখন নিঃসন্দেহে কিন্তু ব্যাপারটিকে খুবই হাস্যকর মনে হয়। সেই সাথে কিন্তু আরেকটি বিষয় আমরা ওভারলুক করে যাচ্ছি, সেটি হচ্ছে সালমান আলী আগা যখন বলটা নিজে হাত দিয়ে ধরতে যাচ্ছিলেন, সেটি যদি তিনি হাত দিয়ে ধরতেনও এবং বাংলাদেশ যদি সে সময় আপিল করতো, সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বলে যে টার্মটা রয়েছে উইকেটের, সেটি কিন্তু গণ্য হতো এবং সালমান আলী আগাকে কিন্তু থার্ড আম্পায়ার কিন্তু নিশ্চিতভাবেই আউট ঘোষণা করতেন। যেটি আমি শুরুতেই বলছিলাম যে বল যদি ডেট না হয়, খেলা যদি চলমান থাকে, খেলা যদি আম্পায়ার কোনো কারণে বন্ধ না করেন বা কিপারের হাতে বা বোলারের হাতে যদি বল স্থির না থাকে কয়েক সেকেন্ড, সেক্ষেত্রে কিন্তু খেলাকে চলমান গণ্য করা হয় এবং এক্ষেত্রে ক্রিকেটীয় যেই নিয়মকানুনগুলো রয়েছে, যেই আইনগুলো রয়েছে, সেগুলোর প্রত্যেকটাই কিন্তু খেলার মধ্যে কিন্তু বলবৎ থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু এক্স্যাক্টলি সেই ঘটনাটাই আজ ঘটেছে এবং মেহেদী হাসান মিরাজকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো কিছুই নেই। মেহেদী হাসান মিরাজ সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন এবং ক্রিকেটের কনটেক্সটে, আজকের ম্যাচের কনটেক্সটে সালমান আলী আগা এবং রিজওয়ান যে একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, সেক্ষেত্রে অনায়াসেই মনে হচ্ছিল যে পাকিস্তান 300 প্লাস একটা স্কোর করবে, হয়তো 320 বা 330 রানের মতো তার করে ফেলতে পারতো। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেভাবেই হোক উইকেটটা দরকার ছিল, মোমেন্টামটা ব্রেক করা দরকার ছিল এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সে একই ওভারে আমরা দেখেছি যে মোহাম্মদ রিজওয়ান মিরাজকে চার্জ করতে গিয়ে কিন্তু বাউন্ডারি লাইনে ধরা পড়েছেন। এরপর তাসের ঘরের মতো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু ভেঙে পড়েছে এবং 274 রানের মধ্যে কিন্তু পাকিস্তানকে আটকে রাখা গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই ম্যাচটা জেতা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাদেশে 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশের জন্য 2027 মার্চ পর্যন্ত যতগুলো ওয়ানডে ম্যাচ আছে, প্রতিটা ম্যাচ ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাদেশকে প্রতিটা ম্যাচ জিততে হবে, র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে থাকতে হবে যদি বাংলাদেশ সরাসরি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করতে চায়। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশ টিম আজ যে কাজটি করেছে, একেবারেই সঠিক কাজটি করেছে। সালমান আলী আঘাকে কেউই বলেনি চ্যারিটি করতে, সালমান আলী আঘাকে কেউই বলেনি মেহেদী হাসান মিরাজের কষ্ট কমিয়ে বলটি নিজের হাতে ধরে বোলারের হাতে দিতে। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।